ইন্টারনেটের বিশাল দুনিয়ায় সবাইকে স্বাগত। আজ আমরা ডুব দেব সেই সিস্টেমটার গভীরে যেটা পুরো ডিজিটাল বিশ্বকে সচল রেখেছে। চলুন আইপি অ্যাড্রেস আর সাবনেটিংয়ের এই ফ্যাসিনেটিং জগতের রহস্যটা একটু একটু করে ভেদ করা যাক। একবার ভেবে দেখুন তো, কোটি কোটি কম্পিউটার আর ফোনের ভিড়ে একটা ইমেল বা মেসেজ ঠিকঠাক আপনার বন্ধুর কাছেই কি করে পৌঁছায়? ভুল করে অন্য কোথাও তো যায় না। আর এটাই হলো সেই মিলিয়ন ডলার প্রশ্ন, তাই না? আজকের আলোচনায় আমরা ঠিক এই যাত্রার পেছনের প্রযুক্তিটাই সহজ করে বুঝব। তো আমাদের আজকের এই জার্নিতে মোট 5টা স্টপ আছে। আমরা শুরু করব একদম বেসিক একটা ধারণা দিয়ে, মানে ইন্টারনেটের ডাক ব্যবস্থা দিয়ে, আর তারপর ধাপে ধাপে এর ভেতরের আরও জটিল বিষয়গুলো দেখব। চলুন শুরু করা যাক। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে। এখানে আমরা খুব পরিচিত একটা উদাহরণ ব্যবহার করব, যা দিয়ে পুরো ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হবে। সহজ কথায় আইপি অ্যাড্রেস জিনিসটা কি? এটা হলো ইন্টারনেটের দুনিয়ায় প্রত্যেকটা ডিভাইসের একটা আলাদা পরিচয়। মানে আপনার আমার যেমন একটা নাম আছে, তেমনি ইন্টারনেটে কানেক্টেড প্রত্যেকটা কম্পিউটার, ফোন বা সার্ভারেরও একটা করে ইউনিক নম্বর বা ঠিকানা থাকে। এটাই আইপি অ্যাড্রেস। ব্যাপারটাকে আমাদের চেনা জানা ডাক ব্যবস্থার সাথে তুলনা করা যেতে পারে। ধরুন আপনি একটা চিঠি পাঠাবেন, আপনার শুধু বাড়ির নম্বরটা লিখলে তো হবে না, রাস্তার নামও লিখতে হবে, তাই তো? আইপি অ্যাড্রেসও ঠিক সেরকম। এখানে 192.168.10 অংশটা হলো রাস্তার ঠিকানা, আর শেষের .5 হলো ওই রাস্তার নির্দিষ্ট একটা বাড়ির নম্বর। দুটো মিলেই তৈরি হয় সম্পূর্ণ ঠিকানা। বেশ, তাহলে আমরা বুঝলাম যে আইপি অ্যাড্রেস একটা ঠিকানার মতো, কিন্তু গল্পটা এখানেই শেষ না। এর ভেতরেও কিন্তু একটা ভাগ আছে, একটা লুকানো দুটো অংশের গল্প। চলুন সেটাই এখন দেখা যাক। আর এই দুটো অংশই কিন্তু আসল খেলোয়াড়, নেটওয়ার্ক আর হোস্ট। একটা অংশ বলে দেয় ডিভাইসটা কোন এলাকার বা কোন গ্রুপের মধ্যে আছে, আর অন্য অংশটা ওই এলাকার মধ্যে নির্দিষ্ট কোনো ডিভাইস সেটা বলে দেয়। ব্যাপারটা বুঝতে স্কুলের রোল নম্বরের কথা ভাবা যেতে পারে। খুবই সহজ একটা উদাহরণ। ধরুন রোল নম্বর হল 9A15। এটা শোনার সাথে সাথেই আমরা বুঝে যাই যে ছাত্রটি ক্লাস 9-এর এ সেকশনের, আর তার রোল নম্বর হল 15। এখানে এই 9A হলো নেটওয়ার্ক আর 15 হলো হোস্ট। আইপি অ্যাড্রেসের ক্ষেত্রেও একদম একই লজিকা। 192.168.10.5 এই ঠিকানাটার 192.168.10 অংশটা হলো নেটওয়ার্কের ঠিকানা, মানে বলতে পারেন এটা হলো ডিজিটাল এলাকা, আর শেষের .5 হলো হোস্ট, মানে ওই এলাকার মধ্যে থাকা একটা নির্দিষ্ট ডিভাইস। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, কম্পিউটার বা রাউটার কিভাবে বোঝে যে ঠিক কোন পর্যন্ত নেটওয়ার্কের অংশ আর কোথা থেকে হোস্টের অংশ শুরু হচ্ছে? মানে এই মাঝখানের দাগটা কে টেনে দেয়? আর এই প্রশ্নের উত্তরটাই হলো সাবনেট মাস্ক। এটা আরেকটা বিশেষ নম্বর, যেটা একটা ফিল্টারের মতো কাজ করে। এর বাইনারি ফর্মে যেখানে যেখানে 1 থাকে, কম্পিউটার ধরে নেয় ওইটুকু নেটওয়ার্কের অংশ, আর যেখানে যেখানে 0 থাকে সেটাকে ধরে নেয় ডিভাইসের নিজস্ব ঠিকানা বা হোস্টের অংশ। এভাবেই বিভাজনটা তৈরি হয়। এখন ভাবুন তো, 32টা 1 আর 0 দিয়ে তৈরি একটা লম্বা সংখ্যা মনে রাখা বা লেখা কি সহজ? একেবারেই না। আর ঠিক এই কারণেই নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা একটা শর্টকাট বের করেছেন, যার নাম CIDR নোটেশন। এখানে পুরো সাবনেট মাস্কটা না লিখে শুধু একটা স্ল্যাশ দিয়ে বলে দেওয়া হয় নেটওয়ার্কের জন্য কয়টা বিট আছে। যেমন /24 মানে হলো প্রথম 24টা বিট নেটওয়ার্কের। ব্যাস, খুবই সহজ। এই টেবিলটার দিকে একবার চোখ বোলানো যাক। এখানে খুব সুন্দর করে সম্পর্কটা দেখানো আছে। দেখুন, CIDR নম্বর যত বাড়ছে, যেমন 24 থেকে 28 হচ্ছে, নেটওয়ার্কের জন্য জায়গাও তত বাড়ছে, আর তার ফলে হোস্ট বা ডিভাইস রাখার জায়গা কমে যাচ্ছে। একটা 24 নেটওয়ার্কে যেখানে 254টা ডিভাইস যোগ করা যায়, সেখানে একটা 30 নেটওয়ার্কে মাত্র 2টো ডিভাইস যোগ করা সম্ভব। এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি বাস্তবে এই জ্ঞানটা কিভাবে কাজে লাগে। মানে কিভাবে একটা বড় নেটওয়ার্ককে ভেঙে ছোট ছোট ডিজিটাল পাড়া বা সাবনেট তৈরি করা হয়। কিন্তু প্রশ্ন হলো, একটা বড় নেটওয়ার্ককে এভাবে ছোট ছোট ভাগে ভাগ করার দরকারটা কি? এর পেছনে আসলে বেশ কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, সিকিউরিটি। ধরুন একটা অফিসের HR ডিপার্টমেন্টের ডেটা যেন IT ডিপার্টমেন্টের কেউ দেখতে না পায়। সাবনেটিং দিয়ে এটা করা সম্ভব। দ্বিতীয়ত, পারফরম্যান্স। নেটওয়ার্ক ছোট হলে ট্রাফিক জ্যাম কমে, স্পিডও ভালো পাওয়া যায়। আর সবশেষে ম্যানেজমেন্ট। ছোট ছোট নেটওয়ার্ক সামলানো অনেক বেশি সহজ। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এখানে একটা বড় অফিস নেটওয়ার্ককে 3টে আলাদা সাবনেটে ভাগ করা হয়েছে: HR, IT আর ফিন্যান্স।
প্রত্যেকটা বিভাগ তাদের নিজেদের ডিজিটাল পাড়ায় কাজ করছে। এতে এক বিভাগের সাথে অন্য বিভাগের ডেটা মিশে যাওয়ার কোনো ভয় নেই, আর পুরো সিস্টেমটা অনেক গোছানো থাকে। আচ্ছা, এতদূর তো আসা গেল। এবার আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখানকার বিষয়টা কিন্তু দারুণ মজার, কারণ সব আইপি অ্যাড্রেস একরকম হয় না। এমন কিছু অ্যাড্রেস আছে যেগুলো ইন্টারনেটের দুনিয়ায় সরাসরি পা রাখতে পারে না। আইপি অ্যাড্রেস আসলে দুই রকমের, পাবলিক আর প্রাইভেট। পাবলিক আইপি হলো আপনার বাসার সেই পোস্টাল অ্যাড্রেস যেটা দিয়ে সারা দুনিয়ার যে কেউ আপনাকে চিঠি পাঠাতে পারে, এটা গ্লোবালি ইউনিক। আর প্রাইভেট আইপি, ওটা হলো আপনার বাসার ভেতরে রুম নম্বর, যেটা শুধু বাসার ভেতরে লোকেরাই জানে, বাইরের কেউ জানে না। আমাদের বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কের সব ডিভাইস কিন্তু এই প্রাইভেট আইপি ব্যবহার করে। তাহলে প্রশ্নটা হলো, এই প্রাইভেট আইপি দিয়ে ডিভাইসগুলো ইন্টারনেট ব্যবহার করে কিভাবে? এখানেই আসে এক জাদুকরী প্রযুক্তি, যার নাম ন্যাট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আমাদের বাড়ির ওয়াইফাই রাউটার ঠিক এই কাজটাই করে। ওটা একটা দ্বাররক্ষীর মতো, যে কিনা ভেতরের সব প্রাইভেট আইপিকে বাইরের দুনিয়ায় যাওয়ার সময় একটা মাত্র পাবলিক আইপির পরিচয় পাঠিয়ে দেয়। এই ছবিটা দিয়ে পুরো যাত্রাটা বোঝা যাক। ধরুন আপনার কম্পিউটার, যার প্রাইভেট আইপি 10.0.1.2, গুগলে কিছু সার্চ করতে চাইছে। আপনার অনুরোধটা প্রথমে যাবে রাউটারের কাছে। রাউটার তখন আপনার প্রাইভেট আইপিটাকে বদলে তার নিজের পাবলিক আইপি, যেমন ধরুন 128.143.71.21, সেটা বসিয়ে ইন্টারনেটে পাঠিয়ে দেবে। গুগল যখন উত্তর পাঠাবে, তখন রাউটার আবার সেটাকে আপনার কম্পিউটারের প্রাইভেট আইপিতে ট্রান্সলেট করে পাঠিয়ে দেবে। কি দারুণ ব্যবস্থা, তাই না? কিন্তু এত সব জটিলতার দরকার পড়ল কেন? কারণটা হলো আইপি অ্যাড্রেসের অভাব। যে সিস্টেমটা আমরা ব্যবহার করি, অর্থাৎ IPv4, সেখানে মোট ঠিকানা আছে মাত্র 430 কোটির মতো। শুনতে অনেক মনে হলেও আজকের দিনে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি মিলিয়ে ডিভাইসের সংখ্যার কাছে এটা কিছুই না। এই ন্যাট আর প্রাইভেট আইপির মতো কৌশলগুলোই আমাদের এই সীমিত সম্পদকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে। তবে এখন আমাদের কাছে IPv6 এসে গেছে, যেখানে আইপি অ্যাড্রেসের সংখ্যাটা এত বড় যে তা প্রায় অসীম বলা চলে। তাহলে শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই নতুন যুগে, যেখানে প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা পাবলিক আইপি দেওয়া সম্ভব, সেখানে সাবনেটিং বা ন্যাটের মতো এই বুদ্ধিদীপ্ত কৌশলগুলোর কি আর কোনো দরকার থাকবে? নাকি এগুলো কেবলই ইন্টারনেটের পুরনো দিনের একটা স্মৃতি হয়েই থেকে যাবে? ভাবনার বিষয়টাই না?